This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, 3টের নিউজ রুমে আপনাদের সঙ্গে আমি রাজা, স্টুডিও থেকে। রাজার সঙ্গে নিউজরুম থেকে আমি মজিরা। নিউজ ডেস্ক থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। উইকেন্ড সকলেই বেশ একটা খুশির মেজাজ বা ছুটির মেজাজে রয়েছেন, কিন্তু সেখানেও তো উদ্বেগ থেকে যাচ্ছে। তার কারণ সাইবার জালিয়াতির খবর সব থেকে বেশি টিভি9 বাংলায় আপনাদের সামনে নিয়ে এসেছে। আজ আবারও এরকম ধরনের একটা খবর, এবং অবশ্যই এটিএম সংক্রান্ত। সকাল থেকে আমরা সে খবর দেখিয়েছি যে এমন একটা এটিএম যেটা একেবারে ব্যাংক লাগোয়া, সেই এটিএম অরক্ষিত ছিল, অনেক দিন ধরে অরক্ষিত ছিল। সেখানেই একজন কার্ড ঢুকিয়ে টাকা বার করতে গেলেন, আর তারপর কার্ড ব্লক হয়ে গেল। এবং আটকে যাওয়ার পর তিনি সেখানে ফোন করলেন হেল্পলাইন নাম্বারে, কার্ড ব্লকও করলেন, কিন্তু তারপরও টাকা বেরোনো থেকে আটকাতে পারলেন না। তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটেছে কিশোর ভারতী স্টেডিয়ামের পাশে এসবিআই এটিএমে, এবং এরপর থেকেই উদ্বেগ অনেকটাই বেড়েছে। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল, টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে, আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো, ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কাটছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। আপনি এটিএমে গেলেন, আপনার এটিএম কার্ডটা মেশিনের মধ্যে ঢোকালেন এবং সেটা লক হয়ে গেল, তারপর আপনি কিছু করতে পারলেন না, এবং ততক্ষণে আপনি দেখলেন অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেল। আজ ঠিক এরকম ঘটনাই ঘটলো। আর কি হলো জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, দেখো, এই প্রতারণা চক্রটা মারাত্মক ইন্টেলিজেন্ট এবং খুবই টেকসেভি, প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা এগিয়ে, নাহলে এভাবে প্রতারণা করা সম্ভব না, এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত নিয়েছে এবং তদন্তভাগ শুরু করছে। কোনো রোমানিয়ান গ্যাং এই কাজ করছে কিনা সেদিকে পুলিশের তীব্র নজর রয়েছে, কারণ বছর 5 আগে কলকাতায় একই কায়দায় কিন্তু একের পর এক এটিএম থেকে সর্বস্ব লুট হয়েছে তোমার আমার মধ্যবিত্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এটিএম কার্ড ঢোকানোর সাথে সাথে সেখানে কোনো ডেটা স্কিমার অর্থাৎ কোনো ডিভাইস আগে থেকে বসানো ছিল, এমনটাই প্রেডিক্ট করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই এটিএম কার্ড ঢোকানোর সাথে সেটা স্ক্যান হয়ে গেছে দুটো পিট, অর্থাৎ এটিএম নাম্বার, সিভিভি, এগুলো সবই এই জালিয়াতদের কাছে চলে গেছে। তারপর যখন টোল ফ্রি নাম্বারে ফোন করেছে এই গ্রাহক, আদপে সেটা কি আদৌ কোনো টোল ফ্রি নাম্বার ছিল নাকি কোনো প্রতারণা চক্রের নাম্বার ছিল, যেখানে এই পিন প্রেস করতে বলা হয় এবং পিন প্রেস করতেই সেই পিনও তাদের অ্যাক্সেসের কাছে চলে যায়। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, এবং স্বাভাবিকভাবেই একজনের নয় একাধিক ব্যক্তির এভাবে টাকা তছরূপ হয়েছে। কেউ 1 লক্ষ টাকা হারিয়েছেন, কেউ 35,000 টাকা হারিয়েছেন। প্রত্যেকেই আশায় রয়েছেন কীভাবে সেই টাকাটা ফেরত পাওয়া যায়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু এখন উইকেন্ড শুরু হয়ে গেছে, ছুটির দিন, তাই কর্তৃপক্ষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে, কোনো গ্যাংয়ের পেছনে লুকিয়ে কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। তবে যেভাবে এটিএম কার্ডে নর্মালি এটিএম সোয়াইপ করলে এটিএম কার্ডটা বেরিয়ে আসে, সেভাবে কিন্তু হয় না। আমি কিছুক্ষণ আগে একটা এটিএম কার্ড থেকে সেটা দেখাচ্ছিলাম যে কীভাবে এক্ষেত্রে এটিএম কার্ডটা আটকে গিয়েছে এবং আটকে গিয়ে এই প্রতারণা চক্র চলেছে। এটিএম কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক কী হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না,
তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি আমি, কাজ করা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে। তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণা হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আপনাদের সেই ঘটনা আমরা দেখালাম, আমার সহকর্মী সুমন আপনাদের জানালো, আমরা সতর্ক করলাম। কিন্তু যদি স্মৃতি রোমন্থন করি এবার, তাহলে অনেকেরই মনে পড়বে 2019 সালে এরকম কায়দায়, প্রায় একই কায়দায় এই এটিএম জালিয়াতি হয়েছিল। সেই সময় লালবাজার রোমানিয়ান গ্যাংয়ের হদিশ পায়, জানতে পারা যায় রোমানিয়ান কানেকশন, দিল্লি থেকে টাকা তোলা হতো এবং সেক্ষেত্রে পিনহোল ক্যামেরার মাধ্যমে পিনকোড জেনে নেওয়া যেত। আবারও সেটার কিন্তু রিপিট হলো। এবার কোন গ্যাং, কারা, কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজার, এবার কি এরকম কোনো গ্যাং বা কানেকশনস এখন অবধি সামনে এসেছে? দেখো, অবশ্যই এর পেছনে কোনো সংগঠিত গ্যাং রয়েছে, তবে এটা স্কিমিং কিনা এখনো নিঃসন্দেহ হয়ে বলতে পারছে না কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, যারা ব্যাংক ফ্রড সেকশন এই ধরনের তদন্ত করে। কারণ এখানের মোডাস অপারেন্ডিতে কিছু পার্থক্য আগের থেকে রয়েছে। রোমানিয়ান গ্যাং যখন ধরা পড়েছিল সেখানে স্পষ্টভাবে বেশ কিছু ডিভাইস পাওয়া গিয়েছিল, যেখানে এই স্কিমার ডিভাইস লাগানো ছিল এই এটিএম এর যে স্লটটা রয়েছে যেখানে আমরা কার্ড ইনসার্ট করি সেখানে। কিন্তু এক্ষেত্রে এখনো সেই ধরনের কিছু পাওয়া যায়নি এবং কোথাও এই মোডাস অপারেন্ডি, যেটা এখন পর্যন্ত যারা ভিকটিম হয়েছেন, প্রতারিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলে পুলিশ কোথাও মনে করছে এটা কিন্তু ফিশিংয়েরও একটা প্রতারণা হতে পারে। এবং সেক্ষেত্রে বিহারের গায়া গ্যাংয়ের একটা কুখ্যাতি আছে এই ধরনের প্রতারণার ক্ষেত্রে, তাদেরও এর সঙ্গে যোগ থাকতে পারে। এবং সম্প্রতি 10 দিন আগেই দুর্গাপুরে হাতে নাতে দুজন গ্রেপ্তার হয়েছিল এই ধরনেরই ফিশিং করতে গিয়ে দুর্গাপুরের একটি এটিএমে। সেই গ্যাংয়ের সঙ্গে এই যারা করছে তাদের কোনো সূত্র আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অর্থাৎ কিভাবে এইটা করা হচ্ছে, কিভাবে এই ধরনের স্ক্যাম করা হচ্ছে, স্কিমিং, ফিশিং কি আছে, সেইটা আবার কোন গ্যাং তাতে তারা বিশেষজ্ঞ, কোন গ্যাং তারা সেখানে স্পেশালাইজেশন করেছে, সেই বিষয়টা এই মুহূর্তে কিন্তু তদন্তের স্বার্থে উঠে আসছে। বেশ, এটিএমে এতক্ষণ আমরা আপনাদের শোনাচ্ছিলাম কি করে হোয়াইট কলার ক্রাইম করা যায়, অর্থাৎ কৌশলে চুরি। কিন্তু এবার একেবারে ডাকাতি এটিএমে, এবং অনেক সময় ধরে হাওড়ার আলমপুরে এটিএমে ভয়াবহ ডাকাতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এবং এই সময়টা প্রায় আধ ঘন্টা ধরে সেই তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ভোর রাতের দিকে এটিএম ভেঙে সব টাকা নিয়ে তারা চম্পট, ভাঙচুর করেছে, এটিএমে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে গিয়েছিলেন সাকরাই থানার উচ্চপদস্থ অফিসাররা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে। সুব্রত, এর আগের বার যখন তোমার সঙ্গে আগের বুলেটিনে কথা হচ্ছিল, তুমি তখন বলছিলে যে আধ ঘন্টা ধরে এই অপারেশনটা চলেছে। এখন কি পুলিশ আর একটু এগোতে পারলো তদন্ত, যদিও সময়টা খুব অল্প, এবং সিসিটিভিতে কি ধরা পড়লো? একেবারেই রাজাদা, আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, এই যে আমার পেছনে এই যে আলমপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেখানে ভয়াবহ লুটের কাণ্ড ঘটেছে, অর্থাৎ বড় একটি গাড়ি এনে, সেই গাড়ি এনে কিন্তু দুষ্কৃতীরা গ্যাস কাটারের সাহায্যে এখানে কিন্তু তারা এটিএমের ভল্ট ভেঙেছে, কেটেছে এবং আগুন লেগে গেছে এটিএমের মধ্যে। এই মুহূর্তে কিন্তু ফরেনসিক যারা বিশেষজ্ঞ তারা ঘটনাস্থলে এসেছেন, তারা বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করছেন, তারা তাদের কাজ করবে, ঠিক আছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে একটা ব্যস্ততম জায়গা, যেখানে পুলিশি নজরদারি, আশেপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত, তারা বলছেন যে পুলিশের সঠিকভাবে নজরদারি নেই। তারা চাইছেন যেখানে এখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হোক, সেই সিসিটিভিরও অভাব রয়েছে। ফলে এই ব্যস্ততম রাস্তায় এরকম একটা লুটের ঘটনা, যা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে, অনেক প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, হাওড়া সিটি পুলিশের যিনি কমিশনার রয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠী, তিনি জানিয়েছেন যে এখান থেকে, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের
যে এটিএম, সেই এটিএম থেকে 2 কিলোমিটার দূরে নিউ করোলা বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে একটি কালো রঙের বোলেরো গাড়ি উদ্ধার হয়েছে এবং সেই গাড়ির মধ্যে থেকে গ্যাস কাটার উদ্ধার হয়েছে একাধিক এটিএম ভাঙার যন্ত্রাংশ। পাশাপাশি তোমাকে দেখাবো এই যে এটিএম এর সামনেই, আমি তোমাকে এর আগেও দেখিয়েছি, এই এটিএম এর সামনেই পড়ে রয়েছে এটিএম মেশিনের বিভিন্ন অংশ এবং বড় স্ক্রুড্রাইভার, শাবল, যাতে করে কিন্তু এই এটিএম ভাঙা হয়েছে। ফলে এটা কখনোই 5 থেকে 10 মিনিটের কোনো অপারেশন না, এটা অনেকটাই সময় লেগেছে। যদিও ভোরের দিকে মানুষের আনাগোনা কম থাকে, যদিও শীতকাল আনাগোনা কম থাকে, তথাপি পুলিশি নজরদারি থাকবে না। দুষ্কৃতীরা প্রথমে আসে, তারা এটিএম এর মধ্যে ঢোকার পর কিন্তু তারা এখানে সিগন্যালিং যে ব্যবস্থা, সেই সব ব্যবস্থাগুলো বা অ্যালার্মিংয়ের যে ব্যবস্থা তা কিন্তু ছিন্ন করে দেয়। পাশাপাশি সিসিটিভি তাও কিন্তু ছিন্ন করে দেওয়া হয়। এরপর যেটা জানা যাচ্ছে, এটিএম এর যে স্ক্রিন, অর্থাৎ মনিটরের যে স্ক্রিন, সেখানে একটি তরল বা লিকুইড জাতীয় কোনো পদার্থ দিয়ে তারপরে কিন্তু তারা অপারেশন শুরু করে। যদিও এই ঘটনা কতক্ষণের তার নির্দিষ্টভাবে না জানা গেলেও মোটেও 5 থেকে 10 মিনিটের বেশ, ঘটনা না। অনেক অনেক যদিও ধন্যবাদ CCTV সুব্রত তোমাকে। আপাতত আমাদের প্রতিনিধি সুব্রত একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছিলেন। এইভাবেই কভারেজ করি আমরা, কিভাবে এই এটিএমটাকে একেবারে ধ্বংসলীলা চালিয়েছে সেখানে কিছু দুষ্কৃতী, এবং একটা হাইওয়ের ওপরে। এই কারণেই আরও বেশি সন্দেহ বাড়ছে, পুলিশ পেট্রোলিং কি ছিল না?